আসসালামু আলাইকুম। আমি মাহমুদা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। ঈদ পরবর্তী আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের যে কোর্সটি নিয়ে থাকি সেটি হলো ইন্ট্রোডাকশন টু জুলজি, যার কোর্স কোড হলো SEZ101। আজকে আমি তোমাদের যে টপিকটি পড়াবো সেটি হলো লেভেলস অফ অর্গানাইজেশন ইন ইকোসিস্টেম। এই টপিকটির মাধ্যমে আমরা ইকোলজির বেশ কিছু বেসিক ধারণা সম্পর্কে আইডিয়া লাভ করব, বেসিক ধারণা সম্পর্কে জানবো। এছাড়া ইকোলজি বা ইকোসিস্টেমের বিভিন্ন লেভেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো ইকোলজি কি? Ecology is the branch of biology concerning interaction among organisms and their biophysical environment which includes both biotic and abiotic components. Ecology হলো জীববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে লিভিং অর্গানিজম বা জীবের সাথে তাদের যে এনভায়রনমেন্ট, পরিবেশের সম্পর্কে আলোচনা করা হয়। এখানে দুইটি প্রধান বিষয় আলোচনা করা হয়। একটি হলো বায়োটিক কম্পোনেন্ট, যেটি হলো জীবজ উপাদান বা লিভিং অর্গানিজম, আর একটি হলো অ্যাবায়োটিক কম্পোনেন্ট, যেটি হলো অজীবজ উপাদান বা নন লিভিং কম্পোনেন্ট। তো এই ইকোলজি বা ইকোসিস্টেমের যে লেভেল, সেই লেভেলগুলো অর্গানাইজ থাকে স্মলার টু লার্জার ফর্মে, অর্থাৎ তারা সবসময় ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যায়, যেটি আমরা আমাদের কলেজ সিস্টেমের সাথে কম্পেয়ার করতে পারি। প্রত্যেকটি কলেজেই থাকে কিছু ইন্ডিভিজুয়াল টিচার, ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। এরকম অনেকজন স্টুডেন্ট নিয়ে তৈরি হয় এক একটি ক্লাস, যেমন অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এরকম অনেকগুলো ক্লাস নিয়ে তৈরি হয় এক একটি ডিপার্টমেন্ট। সেই এবং অনেকগুলো, যেমন জুলজি ডিপার্টমেন্ট, ইংরেজি ডিপার্টমেন্ট এবং অনেকগুলো ডিপার্টমেন্ট মিলে তৈরি হয় কলেজ। সেই কলেজে কি থাকে? ডিপার্টমেন্টের ছাত্র, শিক্ষক, তারপর কর্মচারী এবং সেই সাথে থাকে কিছু ইনফ্রাস্ট্রাকচার এবং প্রশাসনিক ভবন এবং যে কলেজের প্রশাসন। এভাবে তৈরি হয় একটি কলেজ, যেমন ইডেন কলেজ, ঢাকা কলেজ এবং অন্যান্য কলেজ। এরকম অনেক কলেজ মিলে তৈরি হয় আমাদের যে টোটাল যে কলেজ সিস্টেমটা। ঠিক তেমনি যে ইকোলজিকে বা ইকোসিস্টেমের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা অর্গানাইজ থাকে স্মলার টু লার্জার ফর্মে, অর্থাৎ তারা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যায়। তো আমাদের সিলেবাসে মোট 7টি লেভেলের কথা বলা হয়েছে। সেই লেভেলগুলো হলো ইন্ডিভিজুয়াল, পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম, বায়োস্ফিয়ার এবং ইকোস্ফিয়ার। তো আজকে আমি তোমাদের 4টি লেভেল সম্পর্কে পড়াবো এবং এই 4টি লেভেল হলো ইন্ডিভিজুয়াল থেকে ইকোসিস্টেম পর্যন্ত। এখন আমরা আমাদের প্রথম লেভেল, যেটি হলো ইন্ডিভিজুয়াল বা অর্গানিজম সম্পর্কে জানবো। তো ইন্ডিভিজুয়াল অর্থ হলো জন। তো ইন্ডিভিজুয়ালস আর দ্য পিপল বিলঙ্গিং টু এ পার্টিকুলার স্পিসিস। ইন্ডিভিজুয়াল হলো কোনো যে প্রজাতি, সেই প্রজাতির প্রত্যেকটা সদস্যকে এক একটি ইন্ডিভিজুয়াল বলা হয়। লিভিং বিং দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু অ্যাক্ট অর ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি। জীবিত অর্গানিজম যাদের হচ্ছে কি কাজ করার সামর্থ্য আছে বা হচ্ছে নিজে নিজে চলাফেরার সামর্থ্য আছে এবং তারা সবাই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, তাদেরকেই বলা হয় এক একটি ইন্ডিভিজুয়াল। যেমন একটি বাঘ একটি ইন্ডিভিজুয়াল, একটি কুকুর সেটি একটি ইন্ডিভিজুয়াল, বা আমি, তুমি সবাই এক একজন ইন্ডিভিজুয়াল। তো ইন্ডিভিজুয়াল হলো প্রজাতির সদস্য, কিন্তু প্রজাতির সদস্য হলে সব প্রজাতির যে সদস্য একই রকম হবে তা নয়, তাদের মধ্যে কিছু মরফোলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে। এছাড়া তাদের যে বৃদ্ধি, বিপাক, তারপরে তাদের রিপ্রোডাকশন, তারপরে তাদের চলন, চিন্তা বা হচ্ছে তাদের যে বিহেভিয়ার বা হচ্ছে তাদের যে আচরণগত ভিন্নতা থাকতে পারে। এছাড়া যে একটি প্রজাতির বিভিন্ন রূপ, যেমন হচ্ছে তাদের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে বিভিন্ন রূপগুলা তারা ধারণ করে, যেমন হচ্ছে ভ্রূণ, তারপরে লার্ভা, তারপরে অ্যাডাল্ট, এই অবস্থাগুলোর মধ্যে তাদের যে রূপভেদ বা হচ্ছে ভিন্নতা দেখা যায়। কিন্তু
তাদের ক্ষেত্রে একটাই হচ্ছে কথা, তারা হচ্ছে রিপ্রোডাক্টিভলি সিমিলার হবে, অর্থাৎ যারা হচ্ছে কি রিপ্রোডাক্টিভলি রিলেটেড থাকবে বা তারা জেনেটিক্যালি বা হচ্ছে প্রজননিক দৃষ্টিকোণ থেকে তারা হচ্ছে একই রকম হবে এবং তারা তাদের মধ্যে কি করতে পারে, ইন্টারব্রিড করবে। তারা একে অপরের সাথে প্রজনন করবে এবং প্রজননের ফলে তারা যে সন্তান জন্ম দিবে সেটি হবে ফার্টাইল অফস্প্রিং বা উর্বর সন্তান। যেমন টাইগারের সাথে ব্রিড করবে বা ডগের সাথে ব্রিড করবে, হিউম্যান বিং এর সাথে ব্রিড করবে, কিন্তু কখনোই হচ্ছে টাইগার বা ডগ ব্রিড করবে না। কিন্তু প্রকৃতিতে দেখা যায় অনেক সময় গাধা এবং ঘোড়ার মধ্যে হচ্ছে ইন্টারব্রিড হয় এবং ইন্টারব্রিডের ফলে তাদের যে সন্তান খচ্চর হয়, কিন্তু খচ্চর আসলে ফার্টাইল বা উর্বর নয়, সেজন্য আমরা খচ্চরকে আসলে স্পিসিসের সংখ্যায় ফেলতে পারি না। এছাড়া অনেক ক্ষেত্রে বাঘ, সিংহ বা অন্যান্য কিছুর ক্ষেত্রেও আলাদা স্পিসিসে ইন্টারব্রিড করা হয়, কিন্তু সেটি আসলে প্রকৃতিতে হয় না, সেটা সম্পূর্ণ হয় ক্যাপটিভ ব্রিডিং বা হচ্ছে বন্দি দশায় যে তাদের ব্রিডিং করা হয়, সেজন্য তারা স্পিসিসের সদস্য না। তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্পিসিসের একটা ইন্ডিভিজুয়াল তাদের হচ্ছে প্রতিনিধিত্ব করে বা তাদেরকে বলা হয় প্রতিনিধিত্বকারী সদস্য। এই হলো আমাদের যে ইন্ডিভিজুয়াল বা অর্গানিজম লেভেল। আমাদের সেকেন্ড লেভেলটি হলো পপুলেশন বা জনসংখ্যা, যেটি পপুলেশন শব্দটি ল্যাটিন পপুলাস থেকে এসেছে, যার অর্থ হলো পিপল, এবং যাকে বলা হয় পপুলেশন বা জনসংখ্যা। কিন্তু ইকোলজির ভাষায় পপুলেশন বলতে বোঝায় পপুলেশন ইজ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল বিলঙ্গিং টু দ্য সেম স্পিসিস অকুপাইং এ ডিফাইন্ড এরিয়া ডিউরিং এ স্পেসিফাইড। পপুলেশন হলো একদল জনগোষ্ঠী, একই প্রজাতির একদল জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট এলাকায় অবস্থান করবে এবং সেই একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট এলাকায় অবস্থান করবে, তাদেরকে পপুলেশন বলা হয়। অর্থাৎ প্রজননিক দৃষ্টিকোণ থেকে অভিন্ন একদল জনগোষ্ঠী একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় অবস্থান করবে এবং তারা একই সম্পদ যখন ভোগ করে তখন তাদেরকে পপুলেশন বলা হয়। যেমন 2020 সালে বা 2018 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা বা সুন্দরবনে যে হরিণের সংখ্যা সেটি বলতে পারে, অথবা যে আজকের ক্লাস হচ্ছে জুলজি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে যে টোটাল ছাত্র সংখ্যা সেটিও হচ্ছে পপুলেশনের সংজ্ঞায় হচ্ছে পড়ে। তো পপুলেশনের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো হলো স্পেসিফিক এরিয়া। পপুলেশন অবশ্যই একটা নির্দিষ্ট এলাকা গণনা করতে হবে, স্পেসিফিক টাইম। পপুলেশনকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ব্যাপী গণনা করতে হবে। সেম রিসোর্স, পপুলেশনের সদস্যরা একই সম্পদ ভোগ করবে। বার্থ রেট এন্ড গ্রোথ, পপুলেশন থাকলে তার অবশ্যই জন্মহার এবং বর্ধন থাকবে। ডেথ রেট বা মৃত্যু হার থাকবে। এই স্ট্রাকচার, প্রত্যেকটা পপুলেশনে বিভিন্ন ধরনের বয়স গ্রুপ থাকবে যাদেরকে এই স্ট্রাকচার বলা হয়। তো পপুলেশন টিকে আমরা বিভিন্ন প্যারামিটার দ্বারা স্টাডি করতে পারি। তো আজকে আমরা যে প্যারামিটারগুলো পপুলেশনের পড়বো সেগুলো হলো পপুলেশন ডেনসিটি বা জনসংখ্যার ঘনত্ব, বার্থ রেট জন্মহার, ডেথ রেট মৃত্যু হার, পপুলেশন গ্রোথ পপুলেশন বর্ধন, এবং এজ স্ট্রাকচার বা বিভিন্ন ধরনের বয়স গ্রুপ। এখন আমরা পপুলেশনের একটি প্যারামিটার সম্পর্কে জানবো, সেটি হলো পপুলেশন ডেনসিটি বা জনসংখ্যার ঘনত্ব। তো পপুলেশন ডেনসিটি ইজ দ্য নাম্বার অফ পিপল পার ইউনিট এরিয়া ইন এ স্পেসিফিক টাইম, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে প্রতি একক স্থানে যে জীবিত জীবের যে মোট সংখ্যা সেই সংখ্যাটাকে বলা হয় যার পপুলেশন ডেনসিটি বা জনসংখ্যার ঘনত্ব। যেমন বাংলাদেশে পার স্কয়ার কিলোমিটারে কতজন লোক বাস করে, অথবা প্রতি একর জমিতে মোট কেঁচুর সংখ্যা, অথবা আমরা বলতে পারি যে প্রতি লিটার পানিতে যে ইউগ্লেনার সংখ্যা, সেগুলাই হলো পপুলেশন। তো বড় অর্গানিজমের ক্ষেত্রে বা লার্জার অর্গানিজমের ক্ষেত্রে তাদের সংখ্যাটা সরাসরি গণনা করা হয়, আর ছোট অর্গানিজমের ক্ষেত্রে তাদের বায়োমাস বা জীবভর দ্বারা পপুলেশনের ডেনসিটি নির্ণয় করা হয়। তো পপুলেশন ডেনসিটি আমরা যে সূত্রের মাধ্যমে বের করি সেটি হলো D = N/A / T।
এখানে ডি হলো ডেন্সিটি বা পপুলেশনের ঘনত্ব, এন দিয়ে বোঝায় নাম্বার অফ ইন্ডিভিজুয়াল বা যে জনসংখ্যার যে সদস্য সংখ্যা, এ হচ্ছে এরিয়া অকুপাইড, কতটুক এরিয়া সে দখল করলো, আর টি দিয়ে টাইম বা সময় বোঝায়। তো পপুলেশনের যে ডেন্সিটি সেটি সর্বদাই হচ্ছে পরিবর্তনশীল। তো বিভিন্ন কারণে পপুলেশনের যে ডেন্সিটি বা ঘনত্ব সেটি পরিবর্তন হয়ে থাকে। সেটি হলো যেমন বার্থ রেট, অর্থাৎ জন্ম হলে পপুলেশনের ঘনত্ব বৃদ্ধি পাবে, ডেথ রেট মৃত্যু হলে পপুলেশনটা হচ্ছে ঘনত্ব কমে যাবে। এছাড়া মাইগ্রেশন বা স্থানান্তরের মাধ্যমে পপুলেশনের ঘনত্ব কম বেশি হতে পারে। তো মাইগ্রেশন দু রকমের হয়, একটি হলো ইমিগ্রেশন আর একটি হলো ইমিগ্রেশন। ইমিগ্রেশন বলতে বোঝায় যখন হচ্ছে কোনো পপুলেশন থেকে কোনো জনসংখ্যা অন্য জায়গায় চলে যাবে, অর্থাৎ জনসংখ্যার বিয়োজন হবে, তখন তাকে বলা হয় ইমিগ্রেশন। আর ইমিগ্রেশন বলতে বোঝায় কোনো পপুলেশনে যখন জনসংখ্যা অ্যাড হবে, অর্থাৎ অন্য কোনো জায়গা থেকে পপুলেশন যোগ হবে, তখন তাকে বলা হয় ইমিগ্রেশন। তো আমরা এখন পড়ব বার্থ রেট বা ন্যাটালিটি, যাকে আমরা হচ্ছে জন্মহারও বলি। তো জন্মহার হলো প্রতি একক হচ্ছে সময়ে হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে যে হারে কি জনসংখ্যার সংযোজন ঘটে তাকে বলা হয় জন্মহার বা বার্থ রেট। তো এই জন্মহার যদি অনুকূল পরিবেশ বজায় থাকে তাহলে সর্বোচ্চ জন্মহার লক্ষ্য করা যায় এবং তাকে বলা হয় পটেনশিয়াল বার্থ রেট বা পটেনশিয়াল জন্মহার। কিন্তু আসলে প্রকৃতিতে এই পটেনশিয়াল জন্মহার সবসময় বাস্তব না। প্রকৃতিতে বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা হচ্ছে বিরাজ করে, এবং এই বিরাজ করার জন্য যে জনসংখ্যাটা আসলে জন্ম নেয় সেটাকে বলা হয় রিয়েলাইজড হচ্ছে বার্থ রেট বা বাস্তব জন্মহার। তবে বাস্তব জন্মহার সবসময় হচ্ছে পটেনশিয়াল জন্মহার থেকে কম হয়ে থাকে, এবং বাস্তব জন্মহার হওয়ার কারণ যে হচ্ছে প্রজাতির যে প্রত্যেক সদস্য, সেই প্রত্যেক সদস্য সমানভাবে উর্বর নয়, অথবা প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় না, আবার হচ্ছে বাচ্চা ফুটে বের হলেও সব সদস্য ডেভেলপড হয় না। যেমন আমরা একটি গৃহমাছি বা মস্কা ডোমেস্টিকা আর উদাহরণ হিসেবে বলতে পারি, যেখানে গৃহমাছি লক্ষ লক্ষ ডিম পারে, কিন্তু তাদের যে প্রত্যেকটা ডিমই হচ্ছে আসলে বাচ্চা ফুটে না, আবার অনেক ডিম বাচ্চা ফুটলেও সেগুলো আবার পূর্ণাঙ্গ লার্ভা বা ম্যাগট বা অ্যাডাল্টেও পরিণত হয় না। তো আমরা বার্থ রেট বা জন্মহার যে ফর্মুলা দ্বারা বের করি সেটি হলো B=N/T। B দ্বারা বার্থ রেট আর N দ্বারা হচ্ছে প্রতি একক সময়ে হচ্ছে যে জনসংখ্যা সংযোজন ঘটে বা যে জন্ম নেয় তার যে সংখ্যা সেটি, আর টি দিয়ে টাইম বোঝায়। তো এখন আমরা ডেথ রেট বা মৃত্যুহার সম্পর্কে পড়ব। মৃত্যুহার বলতে বোঝায় যে প্রতি একক হচ্ছে সময়ে যে হারে জনসংখ্যার বিয়োজন ঘটে বা মৃত্যু ঘটে তাকে বলা হয় ডেথ রেট বা মৃত্যুহার। স্বাভাবিক যে হচ্ছে ফিজিওলজিক্যাল প্রক্রিয়ায় বা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় হচ্ছে যে মৃত্যু ঘটে তাকে বলা হয় পটেনশিয়াল ডেথ রেট। কিন্তু প্রকৃতিতে আসলে পটেনশিয়াল ডেথ রেট সবসময় সম্ভব নয়। প্রকৃতিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, সুনামি, এছাড়া বিভিন্ন পরিবেশ দূষণ অথবা পরজীবীর আক্রমণ, শিকারী কর্তৃক ডিম লার্ভা নিধন প্রভৃতি বিভিন্ন কারণে হচ্ছে আসলে মৃত্যু ঘটে থাকে, এবং হচ্ছে যেগুলোকে এবং এই যে মৃত্যুর সংখ্যা সেটাই আসলে রিয়েলাইজড ডেথ রেট বা বাস্তবিক হচ্ছে মৃত্যুহার। এবং দেখা গেছে যে বাস্তবিক মৃত্যুহার সবসময় হচ্ছে পটেনশিয়াল ডেথ রেট থেকে বেশি হবে। তো আমরা ডেথ রেট যে ফর্মুলা দ্বারা বের করব সেটি হলো M=D/T। M হলো মর্টালিটি বা ডেথ রেট, আর ডি হলো প্রতি একক সময়ে মৃত্যুকৃত লোকের বা জীবের সংখ্যা, আর টি দিয়ে আমরা এখানে টাইম বুঝাবো। প্রত্যেকটা পপুলেশনেরই বর্ধন থাকবে। তো আমরা এখন যে পপুলেশনের প্যারামিটারটি করব সেটি হলো পপুলেশন গ্রোথ বা পপুলেশন বর্ধন। যদি পরিবেশের অনুকূল অবস্থা হচ্ছে বিরাজ থাকে
তাহলে যে পপুলেশনের বর্ধন সেটি সর্বোচ্চ পর্যায়ে যাবে। বিশেষ করে তাপ, পানি, মাটি, বায়ু, তারপর পুষ্টি, এই আবাসন, সেই জিনিসগুলো ঠিক থাকে, তাহলে বর্ধন সর্বোচ্চ পর্যায়ে যাবে। এছাড়া জন্মহার, মৃত্যুহার এবং স্থানান্তর পপুলেশনের যে বর্ধন সেটিকে নিয়ন্ত্রিত করে। তো পপুলেশনের যে বর্ধনকে আমরা এই ফর্মুলার সাহায্যে বের করতে পারি। x r + p - q - s। এখানে x হলো চেঞ্জেস ইন পপুলেশন গ্রোথ বা পপুলেশনের বর্ধন যে পরিবর্তন সেটি, আর r দিয়ে বার্থ রেট বা জন্মহার, p হলো ইমিগ্রেশন বা অভিবাসন, যারা হচ্ছে বসবাসের জন্য হচ্ছে পপুলেশনে যুক্ত হয়, আর কিউ হচ্ছে ডেথ রেট বা মৃত্যুহার, এস দি ইমিগ্রেশন বা দেশান্তর, কোনো কারণে যে পপুলেশন থেকে জনসংখ্যা অন্য জায়গায় স্থানান্তর করে, তো সেটা এস দিয়ে বুঝায়। তো প্রত্যেকটা পপুলেশনেরই হচ্ছে আসলে একটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি আছে, যেটা এনভায়রনমেন্ট হচ্ছে সিলেক্ট করে দেয়। অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটি বা বহন ক্ষমতা বলতে বোঝায় এরকম একটা ক্ষমতা যেটা হচ্ছে পপুলেশনের সর্বোচ্চ সংখ্যা, একটি নির্দিষ্ট এলাকায় পপুলেশনের যে সর্বোচ্চ সংখ্যা যেটা হচ্ছে অনন্তকাল ধরে টিকে থাকে, এবং সেই সংখ্যাটি এনভায়রনমেন্ট ঠিক করে দেয়। ইচ্ছা করলে পপুলেশন এত বেশি সংখ্যায় দিতে পারে না, কারণ এনভায়রনমেন্টেরও কিছু ফ্যাক্টর কাজ করে, এবং সেই ফ্যাক্টরগুলোকে লিমিটিং ফ্যাক্টর বলে, যেটা ওভার পপুলেশনকে প্রতিহত করে। এই ফ্যাক্টরগুলো হলো ল্যাক অফ রিসোর্স বা হচ্ছে সম্পদের স্বল্পতা, বা কম্পিটিশন, তাদের মধ্যে কম্পিটিশন হবে। তারপর ডিজিজ, বিভিন্ন ধরনের ডিজিজ থাকবে, অথবা প্রিডেশন বা শিকার আর অবশ্যই থাকবে, সেক্ষেত্রেও পপুলেশন কমতে পারে। তো পপুলেশন গ্রোথের যে স্ট্রাকচার সেটা আমরা গ্রোথ কার্ভ দ্বারা হচ্ছে প্রকাশ করতে পারি। তো সেই শেপ অনুযায়ী পপুলেশনের যে গ্রোথ সেটা দুই রকমের হতে পারে, একটা জে আকৃতির গ্রোথ আর একটা এস আকৃতির গ্রোথ। জে আকৃতির গ্রোথ হলো এমন একটি হচ্ছে গ্রোথ যেখানে হচ্ছে প্রথমে পপুলেশন খুব দ্রুত পর্যায়ে বৃদ্ধি পাবে, পরে বিভিন্ন হচ্ছে প্রতিবন্ধকতার কারণে তাদের যে গ্রোথটা সেটা আস্তে আস্তে কমে যাবে। আর এস আকৃতির যে বর্ধন সেটি হলো প্রথমে মন্থর থাকবে, পরে হঠাৎ করে বৃদ্ধি পাবে, এবং পরে আবার আস্তে আস্তে মন্থর হয়ে যাবে, সেটি হলো বলা হয় এস আকৃতির বর্ধন। তো আমরা এখন পপুলেশনের আরেকটি হচ্ছে প্যারামিটার এজ স্ট্রাকচার বা বয়স গ্রুপ সম্পর্কে জানবো। তো প্রত্যেকটা পপুলেশনে বিভিন্ন ধরনের বয়সের লোকজন থাকে বা বয়সের হচ্ছে জীব থাকে। তো এদেরকে বলা হয় প্রি রিপ্রোডাক্টিভ হচ্ছে এজ গ্রুপ বা বয়স গ্রুপ, প্রাক প্রজনন হচ্ছে বয়স গ্রুপ, আরেকটি হলো রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বা প্রজননিক বয়স গ্রুপ, এবং আরেকটি হলো পোস্ট রিপ্রোডাক্টিভ বয়স গ্রুপ বা হচ্ছে প্রজনন উত্তর বয়স গ্রুপ। সাধারণত এই তিন ধরনের বয়স গ্রুপের লোক সংখ্যা থাকে, এবং এই তিন ধরনের যে বয়স গ্রুপের উপর ভিত্তি করে পপুলেশনগুলো আবার তিন ধরনের হতে পারে। একটি হলো দ্রুত বর্ধনশীল পপুলেশন, যেটাতে খুব দ্রুত বর্ধন হয়, তাহলে সেখানে কি থাকবে, সেখানে অবশ্যই যে তরুণদের সংখ্যা বা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের সংখ্যা বেশি থাকবে। আরেকটি হলো হ্রাসমান বা ক্ষয়িষ্ণু পপুলেশন, যেটাকে রিডিউস পপুলেশনও বলা হয়। তাহলে রিডিউস পপুলেশন অবশ্যই যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বা তরুণদের সংখ্যা কম থাকবে, এবং এখানে পোস্ট রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের বা বৃদ্ধদের সংখ্যা বেশি থাকবে। আরেকটি হলো স্থিতিশীল পপুলেশন বা ব্যালেন্সড পপুলেশন। ব্যালেন্সড পপুলেশনে আসলে এই যে তিনটা গ্রুপ, এই তিনটা গ্রুপেরই সংখ্যা মোটামুটি সমান থাকে। এখন আমরা আরেকটি হচ্ছে লেভেল, যেটি হচ্ছে কমিউনিটি বা সম্প্রদায় সম্পর্কে জানবো। তো কমিউনিটি কি? কমিউনিটি ইজ অল দ্য পপুলেশন অফ ডিফারেন্ট স্পিসিস লিভ ইন দ্য সেম এরিয়া অ্যান্ড ইন্টারেক্ট উইথ ওয়ান আদার। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকায় অবস্থানকারী বিভিন্ন ধরনের হচ্ছে যে প্রজাতি, তাদেরকে একই সাথে কমিউনিটি বলা হয়। অর্থাৎ যে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী বিভিন্ন প্রজাতির সদস্যরা যখন একটি জৈবিক সত্তা রূপে কাজ করে, তখন তাদেরকে বলা হয় কমিউনিটি বা সম্প্রদায়।
দেয়। যেমন আমরা বলতে পারি কমিউনিটির উদাহরণ হিসেবে বলতে পারি যেমন সুন্দরবন কমিউনিটি বা ঢাকা কলেজ কমিউনিটি। সুন্দরবন কমিউনিটি বলতে কি বোঝাবে? সুন্দরবন কমিউনিটি বলতে বোঝা যাবে সুন্দরবনে অবস্থিত বিভিন্ন প্রজাতির যে সংখ্যা, সেই সংখ্যাটা। এবং কমিউনিটি বলতে আসলে বোঝায় যে বায়োটিক ফ্যাক্টরস অফ দা হচ্ছে এনভায়রনমেন্ট, বায়োটিক ফ্যাক্টরস গুলাকে বোঝায়। তো কমিউনিটির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বেসিক ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হলো স্পিসিস ডাইভার্সিটি। প্রত্যেকটা কমিউনিটিতে আসলে বিভিন্ন ধরনের স্পিসিস দেখা যায় এবং এগুলা উদ্ভিদ, প্রাণী অথবা হচ্ছে বিভিন্ন ধরনের অণুজীব থাকতে পারে। গ্রোথ, ফর্ম অ্যান্ড স্ট্রাকচার, প্রত্যেকটা হচ্ছে কমিউনিটিরই নির্দিষ্ট বর্ধন ধারা থাকে এবং তাদের যে এই স্ট্রাকচার বা হচ্ছে সেই স্ট্রাকচারটিও থাকে ডমিনেন্স বা আধিপত্য। প্রত্যেকটা কমিউনিটিতে কিছু স্পিসিস আধিপত্য হচ্ছে বিস্তার করে। সাকসেশন বা ক্রমাগমন, কমিউনিটির ক্ষেত্রে অবশ্যই সাকসেশন থাকবে। ট্রফিক লেভেল বা হচ্ছে পুষ্টি স্তর, প্রত্যেকটা কমিউনিটিতে পুষ্টি স্তর বিদ্যমান থাকে এবং এই পুষ্টি স্তরগুলা হচ্ছে উৎপাদক, খাদক, হচ্ছে বিয়োজক এবং তারা বিভিন্ন ধারায় মাধ্যমে শক্তি প্রবাহটা নিয়ন্ত্রণ করবে। তো এখন আমরা টাইপস অফ কমিউনিটি বা কমিউনিটি যদি প্রকারভেদগুলো দেখি, তো অ্যাকর্ডিং টু ইকোলজিক্যাল নিডস অনুযায়ী কমিউনিটি হলো 3 রকমের। তো আসলে ইকোলজিক্যাল নিডস কি? ইকোলজিক্যাল নিডস বলতে বোঝায় সিম্পলি দ্য ফাংশনাল রুল অফ এ অর্গানিজম। একটা অর্গানিজমে যে তাদের যে ফাংশনাল রুল, সেই রুলটাকেই বলা হয় ইকোলজিক্যাল নিডস। এবং ইকোলজিক্যাল নিডস হিসেবে কমিউনিটি 3 ধরনের হতে পারে। একটি হলো প্রডিউসার বা অটোট্রফস কমিউনিটি, উৎপাদক বা হচ্ছে সবুজি কমিউনিটি, আরেকটি হচ্ছে কনজিউমার বা হচ্ছে হেটারোট্রফস, যেটাকে খাদক বা পরভোজী কমিউনিটি, আরেকটি হলো ডিকম্পোজার বা বিয়োজক কমিউনিটি। তো এছাড়া হচ্ছে হেবিটেট বা স্থান ভিত্তিক ভাবে কমিউনিটি আবার কয় ধরনের হতে পারে। একটি হলো ডেজার্ট কমিউনিটি বা মরুময় যে কমিউনিটি, গ্রাসল্যান্ড বা তৃণভূমির কমিউনিটি, ফরেস্ট বা বনভূমি কমিউনিটি, ম্যারাইন বা সামুদ্রিক কমিউনিটি, আরেকটি হলো ফ্রেশ ওয়াটার বা স্বাদু পানির কমিউনিটি, আরেকটি হলো তুন্দ্রা কমিউনিটি। এছাড়া বিজ্ঞানী আর.এল. স্মিথ 1977 সালে কমিউনিটিকে 2 ভাগে ভাগ করেছেন। একটি হলো মেজর কমিউনিটি, আরেকটি হলো মাইনর কমিউনিটি। তো মেজর কমিউনিটি বলতে হচ্ছে যে কমিউনিটি ব্যাপক এবং হচ্ছে যার পরিব্যাপ্তিও খুব বিশাল। এখন এখানে উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা অনেক বেশি এবং তারা স্বয়ংসম্পূর্ণ এবং পার্শ্ববর্তী, তারা কোনো কমিউনিটির উপর নির্ভরশীল নয়। আর মাইনর কমিউনিটি বলতে বোঝায় যে কমিউনিটিটা আকারে ছোট এবং তাদের যে উদ্ভিদ প্রাণীর সংখ্যা কম থাকে এবং তারা কোনো না কোনোভাবে পার্শ্ববর্তী কমিউনিটির উপর নির্ভরশীল। তো মেজর কমিউনিটির উদাহরণ হলো যেমন সাহারা মরুভূমি, সুন্দরবন কমিউনিটি। আর মাইনর কমিউনিটির উদাহরণ হলো হ্রদ বা হচ্ছে পুকুর বা নদীর কমিউনিটি। এছাড়া কোনো মাইক্রো হ্যাবিটেটও বলতে পারি, কোনো পাতার উপর যে ভাসমান বিভিন্ন ধরনের অণুজীব, সেগুলা হচ্ছে আমার মাইনর কমিউনিটি। তো এখানে তোমাদের এই লেভেলগুলো ছাড়াও একটি বিষয় শিখতে হবে, সেটি হলো বায়োটা। বায়োটা কি? বায়োটা হলো কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী যে জীবকুল, সেই জীবকুলকেই বলা হয় বায়োটা। বায়োটা 2 ধরনের, একটি হচ্ছে ফোনা এবং ফ্লোরা। ফোনা বলতে বোঝা যায় যে যাদের যে কোনো স্থানে বসবাসকারী যে প্রাণীকুলকে বলা হয় ফোনা, আর ফ্লোরা বলা হয় উদ্ভিদ কুলকে। অর্থাৎ কোনো স্থানে বসবাসকারী ফ্লোরা এবং ফনার যে সমন্বয়, সেটাই হলো বায়োটা। এখন আমরা আমাদের যে পরবর্তী লেভেল, সেই পরবর্তী লেভেল ইকোসিস্টেম সম্পর্কে বা বাস্তুতন্ত্র সম্পর্কে জানবো। তো ecosystem is a community of living organism in conjunction with non-living components of their environment. These biotic and abiotic components are linked together through nutrient cycle and energy flow. Ecosystem হলো যে জীবজ হচ্ছে
উপাদান এবং হচ্ছে যে নন লিভিং উপাদান বা অজীবিত উপাদানের মধ্যে তাদের যে ইন্টারাকশন এনভায়রনমেন্টে সেই ইন্টারাকশনটি, এবং যেখানে হচ্ছে বায়োটিক এবং অ্যাবায়োটিক যে কম্পোনেন্ট জীব উপাদান তারা হচ্ছে নিউট্রিয়েন্ট সাইকেল বা পুষ্টি চক্র বা শক্তি প্রবাহের মাধ্যমে লিঙ্ক থাকে। তো বিখ্যাত যে ইকোলজিস্ট ওডাম ইকোলজির যে সংজ্ঞাটি দিয়েছে সেটি হলো এরকম। ইপি ওডাম 1963 সালে যে সংজ্ঞাটি দিয়েছে সেটি হলো বাস্তুতন্ত্র হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায় এবং জড় উপাদানের মধ্যে গড়ে ওঠা সামগ্রিক একক, যার মধ্যে পুষ্টিচক্র শক্তি প্রবাহ আপন গতিতে বিরাজমান হয়। যেমন একটি পুকুরের বাস্তুতন্ত্র অথবা একটি মরুভূমির বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্রের হচ্ছে যে কম্পোনেন্টস বা উপাদানগুলো হলো, একটি হলো অ্যাবায়োটিক কম্পোনেন্ট আর একটি হলো বায়োটিক কম্পোনেন্ট। অ্যাবায়োটিক বলতে বোঝায় অজীব উপাদান, আর একটি হলো বায়োটিক জীবজ উপাদান। অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে হচ্ছে ইনঅর্গানিক, যেটা হলো অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন এগুলা। আর অর্গানিক বা জৈব উপাদানের মধ্যে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাসিড। আবার ক্লাইমেট বা ওয়েদার, বিভিন্ন আবহাওয়া এবং জলবায়ুগত যে উপাদান সেগুলো হলো তাপ, বৃষ্টি, পানি, টেম্পারেচার বা তাপমাত্রা ইত্যাদি। তো বায়োটিক উপাদানগুলা হলো তিন ধরনের। একটি হলো প্রোডিউসার হচ্ছে যারা হচ্ছে সূর্যালোকের সাহায্যে খাদ্য উৎপাদন করতে পারে তাদেরকে প্রোডিউসার বা অটোটপ বা উৎপাদকও বলা হয়। উৎপাদক হলো বিভিন্ন ধরনের হচ্ছে ব্যাকটেরিয়া আছে, তারপর ব্লু গ্রিন এলজি বা সকল সবুজ উদ্ভিদই হলো প্রোডিউসার। কনজিউমার খাদক বা হেটারোট্রফস, যেটাকে আমরা পরভোজীও বলতে পারি, সেটি আবার দুই ধরনের। একটি হলো হার্বিভোর হচ্ছে যারা প্রোডিউসারকে খেয়ে থাকে, নর্মালি বিভিন্ন ধরনের হরিণ, খরগোশ, তারপরে গরু, ছাগল, এগুলো হলো হার্বিভোরের এক্সাম্পল। আর আরেকটি কনজিউমার হলো কার্নিভোর আবার দুই ধরনের হতে পারে। একটি হলো প্রথম স্তরের কার্নিভোর, আরেকটি হলো দ্বিতীয় স্তরের কার্নিভোর। প্রথম স্তরের কার্নিভোর যারা হচ্ছে হার্বিভোরদের খেয়ে থাকে, আর দ্বিতীয় স্তরের হচ্ছে কার্নিভোর যারা হচ্ছে এই আবার হচ্ছে ওই কার্নিভোরদের খেয়ে থাকে। তো প্রথম স্তরে হচ্ছে কার্নিভোর যাদেরকে আমরা সেকেন্ডারি কনজিউমার বলতে পারি সেগুলো হলো ব্যাঙ, সাপ, বনবিড়াল। আর টারশিয়ারি সেকেন্ড স্তরের কার্নিভোর যাদেরকে আমরা টারশিয়ারি কনজিউমার বলতে পারি সেগুলো হলো ঈগল, কুমির, সাপ, ব্যাঙ, সিংহ। তো এরপরে হচ্ছে যেটি হলো ডিকম্পোজার বা বিয়োজক। অনেক সময় যে উদ্ভিদ প্রাণী মৃতদেহ সেগুলো পচানোর জন্য হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক এবং হচ্ছে অণুজীব কাজ করে, তাদেরকে ডিকম্পোজার বা বিয়োজক বলে। তো এই ডিকম্পোজার গুলা একদিকে হচ্ছে যে জটিল যে যৌগ উদ্ভিদ ও প্রাণী তাদেরকে সরল যৌগে পরিণত করে, এবং তার কিছু জিনিস তারা হচ্ছে নিজেদের পুষ্টির জন্য ব্যবহার করে, আবার কিছু অংশ আবার তারা প্রকৃতিতে হচ্ছে ফিরিয়ে আনে মাটি, পানি, বায়ুর মাধ্যমে, এবং সেটা আবার প্রোডিউসাররা গ্রহণ করে। তো এখন আমরা দেখি টাইপস অফ ইকোসিস্টেম বা ইকোসিস্টেমের যে প্রকারভেদ। ইকোসিস্টেম সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক ইকোসিস্টেম, আর একটি হলো আর্টিফিশিয়াল বা কৃত্রিম ইকোসিস্টেম। প্রাকৃতিক ইকোসিস্টেম যেটি মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই যেটি নিজে নিজে তৈরি হয় সেটাকে বলা হয় প্রাকৃতিক ইকোসিস্টেম। আর আর্টিফিশিয়াল ইকোসিস্টেম হলো যেটি মানুষের হস্তক্ষেপে তৈরি হয়, যেমন হচ্ছে কোনো শস্য ক্ষেত্র যেখানে সেচ, পানি ইত্যাদির মাধ্যমে তার যে বায়োটিক অ্যাবায়োটিক যে রিলেশন সেটা নিয়ন্ত্রণ করা হয়। তো ন্যাচারাল ইকোসিস্টেম দুই ধরনের। একটি হলো টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম বা স্থলজ ইকোসিস্টেম, আরেকটি হলো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলজ ইকোসিস্টেম। তো টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে রয়েছে যেমন একটি বনভূমির ইকোসিস্টেম অথবা একটি মরুভূমির ইকোসিস্টেম। আর অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে রয়েছে ফ্রেশ ওয়াটার এবং হচ্ছে ম্যারাইন। ফ্রেশ ওয়াটার হলো স্বাদু পানির যে ইকোসিস্টেম, আর ম্যারাইন হলো যে লবণাক্ত বা হচ্ছে সামুদ্রিক ইকোসিস্টেম। তো ফ্রেশ ওয়াটার মধ্যে আবার দুই ধরনের রয়েছে, একটি ল্যান্টিক আর একটি হলো লটিক। ল্যান্টিক হলো
হচ্ছে স্থির পানি, যেটি হচ্ছে পুকুর, হ্রদ ইত্যাদি। আরেকটি হলো লটিক, যেটি হলো প্রবাহমান হচ্ছে পানির ইকোসিস্টেম, যেমন হচ্ছে নদী, ঝর্ণা, এগুলো হচ্ছে লটিক ইকোসিস্টেমের এক্সাম্পল। এতক্ষণ পর্যন্ত আমরা যে লেভেলগুলো শিখলাম সেই 4টি লেভেল হলো ইন্ডিভিজুয়াল, পপুলেশন, কমিউনিটি এবং ইকোসিস্টেম। ইন্ডিভিজুয়ালদের শুধুমাত্র একই স্পিসিসের একটি সদস্য, যেমন এ। পপুলেশন মানে ওই স্পিসিসের বিভিন্ন সদস্য, অর্থাৎ একটা স্পিসিসের যে অনেকগুলো সংখ্যা এ অনেকগুলাই। আর কমিউনিটি হলো বিভিন্ন স্পিসিসের সদস্য সংখ্যা, যেমন এদের একটা স্পিসিস, বি দিয়ে আরেকটা স্পিসিস, সি দিয়ে, ডি দিয়ে, এরকম অনেক কিছু। ইন্ডিভিজুয়াল, পপুলেশন এবং কমিউনিটি পর্যন্ত, এই 3টা লেভেল পর্যন্ত আমরা শুধু বায়োটিক কম্পোনেন্ট গুলাই পড়েছি। এবং ইকোসিস্টেমের ক্ষেত্রে সেই বায়োটিক কম্পোনেন্টের সাথে যখন এনভায়রনমেন্টের বিভিন্ন কম্পোনেন্ট অর্থাৎ এবায়োটিক বা অজীব উপাদান বা জড় উপাদান যুক্ত হবে, তখন সেটাকে বলা হবে ইকোসিস্টেম। তো ইকোসিস্টেম লেভেলটি তো আমরা পড়েছি। আমাদের দুটি ইকোসিস্টেম শিখতে হবে। একটি হলো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে আমরা পন্ডসের ইকোসিস্টেম শিখব, এবং স্থলজ বা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের ক্ষেত্রে আমরা একটি বনভূমির ইকোসিস্টেম শিখবো। সেক্ষেত্রে আমরা সুন্দরবনের ইকোসিস্টেমটিও শিখতে পারি। তো এই হলো আমাদের মোটামুটি 4টি লেভেল। তো পরবর্তী ক্লাসে আমি নেক্সট লেভেলগুলো আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আর এই পড়াগুলোতে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাবে, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব।